ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনারা সবাই জানেন যে এরই মধ্যে যুক্তরাজ্যের লেবার পার্টির যে ক্ষমতাসীন লেবার পার্টির অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে আলোচনা চলছে, তার মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না এটা নিয়ে চলছে আলোচনা। ঠিক সেই মুহূর্তে গতকাল আমরা জানতে পেরেছি যে টিউলিপ সিদ্দিকের চাচা তারেক সিদ্দিক, শেখ হাসিনার যে সামরিক উপদেষ্টা ছিলেন, তার স্ত্রী এবং মেয়ে ইউরোপের দেশ মাল্টায় নাগরিকত্ব চেয়ে 2 দফা প্রত্যাখ্যাত হয়েছেন। এই নিয়ে আমরা কথা বলবো। সঙ্গে আছে আমি সুপ্রিয় শিকদার, আমার সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, শুরুতে আপনার কাছে জানতে চাই টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্বর অবস্থা কি, মন্ত্রিত্ব কি থাকছে তার? যদিও মানে বিষয়টা হচ্ছে যে তার যে ফ্ল্যাট নিয়ে বলা হচ্ছে যে তিনি একটি ফ্ল্যাট উপহার নিয়েছিলেন, যেটি আসলে ইউকে আওয়ামী লীগের একজন নেতা, তিনি এই ফ্ল্যাটটি আসলে তাকে উপহার দিয়েছিলেন। ঘটনাটি কিন্তু আসলে অনেক পুরানো, অর্থাৎ 2004 সালের দিকের ঘটনা। তখনও কিন্তু টিউলিপ সিদ্দিকী লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। আপনি জানেন যে তিনি মাত্র 16 বছর বয়সেই কিন্তু আসলে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু তিনি কিন্তু কোনো পদে ছিলেন না বা এমপি ছিলেন না, মন্ত্রিত্ব এবারই প্রথমবারের মতো মন্ত্রিত্ব পেলেন তিনি। ফলে সেখানে একটা ব্যাপার আছে যে আসলে এইখানে কতটা দুর্নীতি হয়েছে বা কতটা দুর্নীতি হয়নি। কারণ হচ্ছে মূলত যিনি ফ্ল্যাটটা দিয়েছেন তিনি হয়তো যে প্রভাবটা, যেটা আমরা যদি বলি যে আপনি জানেন যে টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা, যিনি শেখ হাসিনার বোন, ফলে সেই জায়গা থেকে তারা বলছেন যে তাদের কিছু সহায়তা করেছেন। একসময় যিনি ফ্ল্যাটটি দিয়েছেন তিনি ব্যবসায়িকভাবে কিছু বিপদে পড়েছিলেন, তখন হেল্প করেছেন, তার প্রেক্ষিতে এই ফ্ল্যাটটি তাকে দেওয়া হয়েছে, এমন কথাই কিন্তু মূলত বলা হচ্ছে। এবং টিউলিপ সিদ্দিক কিন্তু নিজে বলছেন যে তিনি কোনো দুর্নীতি বা কোনো কিছুর সঙ্গে যুক্ত না, এবং তিনি কিন্তু নিজে বলেছেন যে আমার বিরুদ্ধে আপনারা তদন্ত করেন। হ্যাঁ, আপনি যেটি বলেছেন যে আসলে তাহলে মন্ত্রিত্ব থাকছে কি না, এমন একটা প্রশ্ন তৈরি হয়েছে। এবং গণমাধ্যমের যে খবর, ফাইন্যান্সিয়াল টাইমসের, যেটি ইউকের একটা গুরুত্বপূর্ণ, সানডে টাইমসে সম্ভবত, তো সেখানে কিন্তু বলছে যে তাকে সরিয়ে নতুন কাউকে দেওয়া যায় কিনা। স্টারমার, যিনি দেশটির প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সেটি খুঁজছেন, এমন কথা কিন্তু পাশাপাশি আসছে। যদিও স্টারমার কিন্তু এর আগে বলেছেন তিনি টিউলিপের উপর তার আস্থা আছে এবং তিনি সেটি দেখছেন। এখন মন্ত্রিত্ব থাকা বা না থাকা আসলে বিষয়টা তো অভিযোগ পর্যায়ে আছে, গণমাধ্যমের সংবাদ থেকে অভিযোগ পর্যায়ে আসছে, এবং সেটি আসলে কতটা অপরাধ না সেটিও কিন্তু এখনো বিবেচিত হয়নি। কিন্তু আমরা যেটি দেখি ইউরোপের রাষ্ট্রগুলোর ক্ষেত্রে, এটি বাংলাদেশের ক্ষেত্রে হলে হয়তো কোনো ব্যাপার ছিল না, কারণ বাংলাদেশে পদত্যাগ করা বা সরে দাঁড়ানোর নজির আসলে একেবারে নেই। কিন্তু যেহেতু ইউরোপের রাষ্ট্র, এবং আপনি জানেন যে ইউকেতে এই ধরনের ঘটনা যদি হয়, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ হয়, তাহলে কিন্তু তিনি সেখান থেকে সরে দাঁড়ান, যেন তিনি সবসময় এটি বলেন যে তদন্ত যেন প্রভাবিত না হয়, আমার কারণে যেন না হয়, সেজন্য তিনি সরে দাঁড়ান এবং তদন্ত স্বাভাবিক গতিতে চলতে দেন। তো যেহেতু সেই প্রায় 400 বছরের পুরনো একটি গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ইউকে, তো ওই জায়গা থেকে যদি বলেন তাহলে যেহেতু তার উপর চাপ প্রয়োগ হচ্ছে এবং তদন্তের জায়গাটা আসছে এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে, ইতিমধ্যে তার একটি চীন সফরও কিন্তু বাতিল হয়েছে। ফলে মনে হচ্ছে যে তিনি হয়তো একটা সময় এসে তাকে সরে দাঁড়াতে হতে পারে, যদিও এটি তো আসলে দলের সিদ্ধান্ত এবং তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ দুর্নীতির অভিযোগ, আমি কিন্তু আবারও বলছি, তার বিরুদ্ধে যে বলা হচ্ছে দুর্নীতি করেছেন, বা সেটি কিন্তু আসলে অভিযোগ প্রমাণিত হয়নি, বা দুর্নীতি হয়েছে এটিও কিন্তু প্রমাণিত হয়নি এখন পর্যন্ত। আচ্ছা, তার মানে আমরা টিউলিপের এই বিষয়টিতে আবার আসবো। তার আগে একটু তারেক সিদ্দিকীর স্ত্রী এবং মেয়ের মাল্টায় নাগরিকত্ব চাওয়ার বিষয়টা যেটা গণমাধ্যমে এসেছে, সেটার আসলে বিষয়টা কি? আসলে 2 দফা নাকি তারা প্রত্যাখ্যান হয়েছে মাল্টা থেকে? হ্যাঁ, মাল্টায় তারা নাগরিকত্ব নিতে চেয়েছিলেন তার স্ত্রী, এবং প্রথমবার নিতে চেয়েছিলেন তার স্ত্রী, এবং তার পরবর্তীতে তার মেয়ে বুশরা সিদ্দিক এবং স্ত্রী দুজন মিলেই আবার আবেদন করেছিলেন, এবং দুবারই কিন্তু প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। অর্থাৎ ইউরোপের দেশ যেটা মাল্টা হচ্ছে একেবারে ইতালির একেবারে ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, ইতালির একেবারে পাশে। তো সেখানে এই ধরনের নাগরিকত্ব দেওয়া হয় একটা অর্থের বিনিময়ে, অর্থাৎ বিজনেসের আপনি সেখানে বিনিয়োগ করবেন, তার প্রেক্ষিতে এইটা নাগরিকত্ব আসলে দেওয়া হয়, তাদেরকে পাসপোর্ট দেওয়া হয়। তো সেখানে তারা প্রত্যাখ্যাত হয়েছেন, এবং এটি সেখানকার যে প্রতিষ্ঠান তারাও কিন্তু নিশ্চিত করেছেন যে তাদেরকে এই মাল্টার নাগরিকত্ব দেওয়া হয়নি বা পাসপোর্ট দেওয়া হয়নি, তারা আবেদন করেছিলেন কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা, তানভীর সোহেল, আপনি বলছিলেন যে নাগরিকত্ব দেওয়া হয় কোনো আর্থিক লেনদেন কিংবা কোনো অ্যাকাউন্টে টাকা থাকলে, এই যে টাকাটা দেশের বাইরে এটা কিভাবে গেল, এটা নিয়ে কি জানা গেছে? হ্যাঁ, এটি কিন্তু দেখেন, প্রথমবার যখন তারেক সিদ্দিকীর স্ত্রী শাহনাজ সিদ্দিক উনি আবেদন করেছিলেন, তখন যে কারণে প্রত্যাখ্যাত হয়েছেন তার একটি ছোট্ট উদাহরণ কিন্তু ওখানে দেওয়া আছে। অর্থাৎ তিনি বলেছিলেন যে তিনি বাংলাদেশের প্রচ্ছায়া বলে একটি
প্রতিষ্ঠানের চেয়ারম্যান অর্থাৎ তারেক সিদ্দিকের ওয়াইফ বা টিউলিপ সিদ্দিকের আমরা যদি বলি চাচি, তো তিনি সেটি দেখিয়েছিলেন যে তার এখানে চেয়ারম্যান, এবং এই প্রতিষ্ঠানটার মূলত কাজ ছিল ল্যান্ড, অর্থাৎ ল্যান্ড জমি নেওয়া এবং সেখানে জমি বিক্রি করা, এই ধরনের একটা কাজের সঙ্গে তারা ছিল। আমরা বলতে পারি যেটি আমরা দেখি যে বসুন্ধরা, তারপরে যমুনা বা আরও যেসব অনেক আছে, এই ধরনের একটি আবাসন প্রকল্প বলা যেতে পারে বা ল্যান্ড প্রকল্প বলতে পারি আমরা, ডেভেলপার প্রকল্প। তো ওইখানে যে অভিযোগটা তার বিরুদ্ধে আসছে যে ওই প্রতিষ্ঠানটি যখন তারেক সিদ্দিকী, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন আমাদের শেখ হাসিনা, যিনি এখন পালিয়ে ভারতে গেছেন এবং ক্ষমতা ছেড়ে দিয়েছেন, তো তার যেহেতু রিলেটিভ ছিলেন এবং তিনি কিন্তু তার সামরিক উপদেষ্টা ছিলেন দীর্ঘমেয়াদে 2009 সাল থেকে একেবারে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত। তো তার একটা বড় প্রভাব ছিল এবং বলা হচ্ছিল যে এই যে প্রচ্ছায়ার যে জমি, আপনারা জানেন যে আমরা সবাই দেখছি যে যারা ডেভেলপার প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু এক ধরনের জমি দখল করে নেয়, অনেক মানে বলা যায় যে ভয়ভীতি দিয়েও নাগরিকদের কাছ থেকে জমি টমি নেয়, এমন অনেক অভিযোগ কিন্তু অহরহ আছে, এটা বিভিন্ন জায়গায় আছে। প্রচ্ছায়ার বিরুদ্ধে এমন অভিযোগ ছিল এবং এই ওখানে সেখানে উল্লেখ করা হয়েছে যে তাদের বিরুদ্ধে অভিযোগটা এরকমও ছিল যে তারেক সিদ্দিকী যেহেতু একটা বড় দায়িত্বে আছেন, তিনি কোনো বাহিনীর সদস্যদেরকেও ব্যবহার করেছেন, বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনী বা কোনো নির্দিষ্ট কোনো বাহিনীকে তারা ব্যবহার করেছেন এই ধরনের জমি দখল করার জন্য বা জমি নেওয়ার জন্য বা তাকে বিক্রি করতে বাধ্য করার জন্য এই ব্যবহার করেছেন। যদিও সেটি কিন্তু 2016 সালে এই প্রতিষ্ঠানটি তারা একেবারেই বিক্রি করে দিয়েছেন, এই সমস্ত জমি তারা কিন্তু বিক্রি করে দিয়েছেন, কিন্তু তিনি তার আবেদন করেছিলেন আসলে 2013 সালে। তো যেহেতু প্রচ্ছায়ার বিরুদ্ধে এই ধরনের একটা বড় অভিযোগ ছিল এবং তারা যেটি মাল্টার যে প্রতিষ্ঠানটি দায়িত্বপ্রাপ্ত ছিল, যারা নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না, পাসপোর্ট দেওয়া হবে কি হবে না, তারা যাচাই বাছাইতে তাদের কাছে মনে হয়েছে যে তাদের যে প্রতিষ্ঠান তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং যেহেতু এই টাকা এখানে একটা আবেদনের জন্য প্রায় 5-6 লাখ টাকা বা বিজনেস ভিসার জন্য আরও বেশি টাকা না, সরি এটা যে ইউরোতে, অর্থাৎ বাংলাদেশি টাকা এটা 8 থেকে 10 কোটি টাকার মতো লেগে যায়। তো এই টাকাটা হয়তো তার মানে দুর্নীতির মাধ্যমে আসবে, সো তারা এইটিকে নাকচ করে দেন তখন সেই মধ্যে। এরপরে কিন্তু 2015 সালে আবারও তারা আবেদন করেন। সে সময় কিন্তু তারেক সিদ্দিকীর মেয়ে অর্থাৎ টিউলিপের চাচাতো বোন বুশরা সিদ্দিক তিনি আবেদন করেন, সঙ্গে মাকেও রাখেন। তো যখন ওই আবেদনটা 2015 সালে তারা আবার করেন, তখন কিন্তু আর তিনি নিজেকে আর প্রচ্ছায়া যে প্রতিষ্ঠান ওটা চেয়ারম্যান হিসেবে উল্লেখ করেন নাই। তিনি তার পরিবর্তে তিনি চট্টগ্রামে একটা প্রেস, আর্ট প্রেস যেটা, সেই প্রেসের একজন পরিচালক, তার মেয়েকে পরিচালক, এবং তিনি এটার চেয়ারম্যান হিসেবে উল্লেখ করেই তিনি আবেদনটা করেছিলেন, যেটি তিনি বলেছিলেন যে 1923 সালে তার দাদা অর্থাৎ তারেক সিদ্দিকীর ওয়াইফ বা টিউলিপের চাচি, তার দাদা এই প্রতিষ্ঠানের মালিক ছিলেন, মানে পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে তিনি এটির মালিকানা পেয়েছেন। কিন্তু সেখানে যদিও তারা বলছে যে তারা ওই প্রতিষ্ঠান যেটি আর্ট প্রেস যেটি, সেটির বিরুদ্ধে কোনো অভিযোগ পায় নাই, সেটার দুর্নীতির কোনো অভিযোগ নাই বা সেটি একটি ভালো প্রতিষ্ঠান হিসেবে তারা করেছেন, কিন্তু তারা একটা কোয়ারিজ দিয়েছিলেন যে এটা আরও খোঁজখবর নেওয়ার দরকার আছে। এই কোয়ারিজের কারণে সেটি আটকে যায়। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এখানে যে ওই সময় তিনি একটি ব্যাংক অ্যাকাউন্ট দেখান, যে তাকে তো ওইটার জন্য প্রায় 8 থেকে 10 কোটি টাকা বাংলাদেশি টাকা জমা দিতে হচ্ছে, প্রায় $8 লাখ মতো তিনি তার মেয়ে এবং অন্যান্য বিজনেস ইসের জন্য দেখানোর জন্য, এটি সব মিলায় প্রায় 8 থেকে 10 কোটি টাকার মতো তাকে এটা জমা দিতে হয়। তো উনি এই ব্যাংক অ্যাকাউন্টে দেখান হচ্ছে মালয়েশিয়াতে একটি ব্যাংক অ্যাকাউন্ট দেখান, যে অ্যাকাউন্টে $25 লাখ জমা আছে বলে উল্লেখ করা হয়, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টে দেখানো হয়। এখন স্বাভাবিকভাবে তখন প্রশ্ন উঠছে যে বাংলাদেশ থেকে তো একজন ব্যক্তি বছরে $12,000 বাইরে খরচ করতে পারে, আপনি জানেন যে, বা ডলারে খরচ করতে পারে, সেটি দেশের মধ্যে কেনাকাটা থেকে শুরু করে সবকিছুর মধ্যে। তো তাহলে এই সময়ের মধ্যে বা এসের মধ্যে মালয়েশিয়াতে কিভাবে এত পরিমাণ এবং অর্থের উৎসটা কি, এটি তারা সেখানে উল্লেখ করেন নাই, যে এই যে $25 লাখ আমার মালয়েশিয়া থাকতে পারে, হয়তো কারো বিজনেস ছিল মালয়েশিয়াতে, দেশে দেশে বিজনেস থাকতে পারে, যে তার পরিবার বা অনেক আগে থেকে কোনো বিজনেসের সঙ্গে তারা যুক্ত ছিল, চাকরি সূত্রে তারা যুক্ত ছিল, কিন্তু সেটি কোনোভাবে কোনো কিছু দেখানো হয়নি, শুধু টাকার অঙ্কটা দেখানো হয়েছে। এবং উৎস না থাকার কারণে তারা মনে করছেন যে এই টাকাটি তাহলে কি বাংলাদেশ থেকে ওখানে গেছে বা তার দুর্নীতির মাধ্যমে এখানে গেছে, যেহেতু কোনো উৎস নাই। পরবর্তীতে সেই প্রতিষ্ঠানটি মাল্টায় তার নাগরিকত্ব আবারও বাতিল করে দেন। ফলে 2 দফায় যে বাতিল হয়েছেন, তাদের এক ধরনের সন্দেহ ছিল যে অর্থ দেওয়া হচ্ছে এবং যে অর্থের কথা বলা হচ্ছে, সেই অর্থটা আসলে মানে আমরা বৈধ বা সঠিক পন্থায় বা
আয় করা নয়, বরং এটি হতে পারে যে দুর্নীতির মাধ্যমে তারা এটি করেছেন, এমন সুস্পষ্ট সন্দেহের কারণে মূলত মাল্টা তাদেরকে নাগরিকত্ব বাতিল করে। তানভীর, আমরা খুবই সম্প্রতি দেখেছি যে বাংলাদেশের একটি গণমাধ্যম বেশ বড় করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের রাজনীতিবিদদের সেকেন্ড হোম বলি কিংবা বিদেশে বিভিন্ন সম্পদ করার, এই জায়গাটায় আসলে বাংলাদেশের রাজনীতিবিদদের কেন দেশের বাইরে যেয়ে সেকেন্ড হোম করতে হয়, কি মনে হয়? এটা তো আসলে খুব অদ্ভুত যে তারা কেন করে। এখন কিন্তু আপনি যদি দেখেন যে সেকেন্ড হোম বা বাইরে, দেশের বাইরে সম্পদ, এটি কিন্তু খুবই অ্যাভেলেবেল। আমি নিজেও অনেক জায়গায় দেখেছি, আমি হংকংয়ে দেখছি, আপনি দুবাইয়ের কথা তো জানেনই। সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি স্টার একটা স্টোরি আসছে, সেখানে 461 জনের সম্পদের কথা বলা হয়েছে, সংখ্যাটা হয়তো আরও বেশি হবে, এরা হয়তো এই নামের তালিকায় আছে, যদিও সেখানে 19 জনের নাম প্রকাশ করা হয়েছে, বাকিদের নাই। ফলে এখানে যদি আপনি ওইভাবে দেখেন যে তাহলে কিন্তু বেশিরভাগ বড় বড় যারা বিজনেসম্যান তারা কিন্তু একটা বাড়ি দুবাইতে আসছে, তাদের লন্ডনে আছে, তাদের সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম আপনি জানেন যে 3,500 মানুষ মালয়েশিয়াতে সেকেন্ড হোম হিসেবে তারা নিয়ে গিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ, সেটা করতেই পারে, আমার টাকা আমি হয়তো করতে পারি, কিন্তু তার তো একটা সিস্টেম আছে। আমি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাকে সেটা ইনশিওর করতে হবে যে আমি এই টাকাটা বাইরে নিতে চাই, আমার এই কারণে দরকার, কিন্তু সেরকম কিন্তু কোনো আবেদন এখানে আসে নাই। তার মানে এই যে সেকেন্ড হোম বা অর্থ টাকাটা নিয়ে যাওয়া, এটা একটা ইল্লিগাল প্রসেসে এটা নেওয়া, বাংলাদেশের আইন অনুযায়ী এটা ইল্লিগাল, একেবারেই ইল্লিগাল। এছাড়া আপনি জানেন যে ইউরোপ আমেরিকাতে এই ধরনের ঘটনা তো অহরহ, প্রচুর ঘরবাড়ির ব্যাপার আছে। তো তারা অনেক কিছু মেনটেন করে যে কীভাবে আসতেছে, টাকাটা কোথা থেকে আসতেছে, এগুলো অনেক ক্ষেত্রে তারা হয়তো দেখে। কিন্তু দুবাইয়ে, অর্থাৎ যেটা আরব আমিরাদের শহর দুবাইয়ে কিন্তু এটা অনেকটা শিথিল, মানে অত বেশি চেক অ্যান্ড ব্যালেন্স নাই। ফলে যে কেউ দুবাইতে গিয়ে অর্থ দিয়ে কিন্তু এটা করতে পারে, এবং সবাই একটা বাড়ি করে রাখে। এবং আমরা তো দেখি যে সরকার পরিবর্তন, সরকারের ভেতরের বাইরে প্রায় কেউ না কাউকে পালিয়ে যেতে হচ্ছে। তো পালিয়ে যেতে হচ্ছে তো বাইরে তো একটা সম্পদ তাদেরকে থাকতেই হয়। তো সেই হিসেবে তারা এটাকে একটা স্ট্যান্ড বাই হিসেবে রাখেন। আবার অনেকে আছে, আমি জানি যে বিজনেস পারপাসে রাখেন, যে সরাসরি হয়তো হংকংয়ের সঙ্গে তার বিজনেস আছে, ওইখানে একটা ফ্ল্যাট কিনে রাখেন বা একটা সম্পদ করে রাখেন, ওখানে যাচ্ছেন, ওইখানে থাকছেন রেগুলার হোটেলে এসে থেকে। তো এই জিনিসটা আছে। এখন বাংলাদেশের আইন অনুযায়ী এটা পুরোটাই ইল্লিগাল, এবং কিন্তু এটি কিন্তু বিগত আমি বলবো যে বেশ কয়েক বছর ধরে এটা খুব বেশি করে হচ্ছে। প্রায় সবাই কিন্তু তার কোনো না কোনোভাবে টাকা পয়সা বাইরে বিদেশে পাচার করছেন, এটি কিন্তু দেখা যাচ্ছে। তানভীর, শেষে ছোট করে জানতে চাই, আবারও টিউলিপ সিদ্দিকের আলোচনায় ফিরি। টিউলিপ সিদ্দিককে নিয়ে নতুন করে এত বছর পরে কেন আলোচনা হচ্ছে? এর সঙ্গে আওয়ামী লীগের সরকার পতনের কোনো সম্পর্ক আছে কিনা? পতনের সম্পর্ক বলতে কি, টিউলিপ সিদ্দিকীকে নিয়ে কিন্তু এর আগেও আপনি জানেন যে ইউকের মিরর পত্রিকা একবার নিউজ করেছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে অভিযোগ কিন্তু টিউলিপ সিদ্দিকী, তারপরে জয়, তার যে খালাতো ভাই জয়, এবং অনেকের সঙ্গে এটার সঙ্গে যুক্ত হয়েছিল। তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তিটা, সেখানে টিউলিপ সিদ্দিকী গিয়েছিলেন, চুক্তি সম্পন্ন যে অনুষ্ঠানটা ছিল সেখানে তিনি গিয়েছিলেন। তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার খালা। তো এটি নিয়ে কিন্তু তখন থেকে আলোচনা হচ্ছিল, কারণ আপনি জানেন যে ইউকের সঙ্গে কিন্তু, ইংল্যান্ডের সঙ্গে কিন্তু রাশিয়ার সম্পর্কটা ভালো না, তাদের মধ্যে ব্যাপার কিছু বেশ বড় ধরনের দূরত্ব আছে এই দেশটির সঙ্গে। ফলে তাদেরই একজন ব্যক্তি, যিনি দায়িত্বপ্রাপ্ত, যিনি ওইখানকার একটা বড় রাজনৈতিক নেতা, নিঃসন্দেহে নেতা, তো তিনি তার খালার সঙ্গে, পুতিনের সঙ্গে দেখা করেছেন এবং ওই চুক্তির সময় সেখানে ছিলেন। এটি নিয়ে কিন্তু তখন থেকেই আলোচনা হচ্ছিল। তো আলোচনাটা নানাভাবেই ছিল টিউলিপকে নিয়ে, বেশ কয়েকবার নিউজ হয়েছে। তো যেহেতু এখন তিনি মন্ত্রী হয়েছেন, সেই সময়টায় এসে তার মন্ত্রিত্ব নিয়ে এখন প্রশ্ন উঠছে যে তিনি যে উপহারগুলো নিয়েছেন, এবং এই উপহারগুলো নিয়েছেন মূলত যারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা, তার নির্বাচনী ব্যয় নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে যে তিনি যে নির্বাচনী ব্যয় করেন, এই টাকাটাও আসে মূলত বাংলাদেশি অনেক কমিউনিটির মধ্য থেকেও আসে। এমন কিছু যারা বাংলাদেশি বংশোদ্ভূত তারাই হয়তো এটা দেন, এবং তারা বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তো এই ধরনের আলোচনা কিন্তু তখন থেকেই উঠেছে, বিভিন্ন সময় নিউজও হয়েছে যে এর মাধ্যমে মূলত যেহেতু তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সো তারা কোনো একটা সুবিধা দেন, তার বিনিময়ে তারা তাকে করেন, এমন কথা কিন্তু প্রায় শোনা গেছে। এবং নিউজও, আমি বললাম যে এর আগে মিরর পত্রিকাতে নিউজও হয়েছে। তো এই প্রবলেমগুলো সবসময় ছিল। এখন যেহেতু তিনি মন্ত্রী হয়েছেন, স্বাভাবিকভাবে তার এবং তিনি কিন্তু যে আর্থিক খাতের যে জায়গাটায় মন্ত্রী, সেটি হচ্ছে যে কারাপশন যেন না হয়, কারাপশনগুলো কীভাবে বন্ধ হয়, সরকারি প্রতিষ্ঠানগুলোতে কারাপশন বন্ধ করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, সেই খাতের মন্ত্রীটা কিন্তু তিনি। ফলে তার প্রসঙ্গটা এইভাবেই আসছে যে যখন তিনি একটা, তাহলে তাকে কেন ফ্ল্যাট দিবে ইউকেতে, কেন একজন 9 কোটি টাকা দামের একটা ফ্ল্যাট তাকে দিয়ে দিবে, কোন কারণ থাকতে পারে, বা তার বোনকেও একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে, তাহলে এত ফ্ল্যাট কেন দিচ্ছে, লোকজন এত খুশি কেন তাদের উপর, এই প্রশ্নগুলো যখন উঠছে তখনই এই প্রসঙ্গটা আসছে। এবং তার সঙ্গে তার খালার আমার মনে হয় না যে
খালার পতনের কারণেই এখন এইটা আসছে আমার তা মনে হয় না। আমার মনে হয় যে যেহেতু তিনি এখন মন্ত্রী হয়েছেন এবং নিউজ পাচ্ছেন, গণমাধ্যমে এই নিউজগুলো আসছে, বিরোধী পক্ষ সরব হচ্ছে, প্রচার পাচ্ছে, এবং আপনি জানেন যে বিদেশের রাষ্ট্রগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর তথ্যটা ওপেন করে দেয়। যেমন আমি মাল্টার কথা যদি বলি, মাল্টা তারা উল্লেখ করে দিয়েছে এদের নাগরিকত্ব চেয়েছিল, আমরা দেয়নি। তাদের ওয়েবসাইটে এই তথ্য পাওয়া যায়, বা চাইলে আপনি সেখানে গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে, ফলে তথ্য এখন পাওয়া যাচ্ছে। পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকরা সেই নিউজ করবে, এতে কোনো সন্দেহ নাই। পাশাপাশি তার চাচি, খালা, তারা বড় বড় নেতা, খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী, অন্যান্য জায়গাতেও তাদের বড় 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 পর্যায়ে তাদের লোকজন আছে, তো তাদের উপরে নিউজ হবে, এটা স্বাভাবিক। এখন প্রমাণ করার দায়িত্ব যে আমি দুর্নীতি করি নাই, আমি যে সিম্পলভাবে আমার যেটা হয়েছে সেটা প্রমাণ করার দায়িত্ব আসলে টিউলিপের। ধন্যবাদ তানভীর। দর্শক, আজ এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itv.com।